শাহিদা বেগম এইবার একটু তাড়াহুড়ো করছেন। আনিসের বিয়েটা তিনি এবার দিয়েই ছাড়বেন। কোমর বেঁধে নেমেছেন মেয়ে দেখার জন্য। রোজ ঘটক আসছে বাড়িতে। আনিস বিরক্ত হয়ে বলে দিয়েছে সে আর বাড়িতেই আসবে না এভাবে চলতে থাকলে। শাহিদা বেগম ভয় পাননি। এই ছেলের সাথে অনেকদিন ভালোই কথা বলেছেন, এবার আর না। সে নিজেও বিয়ে করবে না, শাওনেরও কোনো গতি হতে দেবে না। আফসার সাহেব বললেন, তুমি ওকে জোরাজোরি করে বিয়ে করাবে নাকি? ও তো বলছে করবে, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? করবে না, বাজে কথা বলছো। এই ছেলে, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। আমার পেটেই তো হয়েছে, আমার ছেলেকে আমি চিনব না? আমি ওকে জোর করে বিয়েতে বসানোর আগ অবধি ও স্বেচ্ছায় বিয়ে করবে না। দিন দুই পরে একজন ঘটক এলো। তাসনুভা উঠোনে এসে তার এমপ্লয়ীদের সাথে কথা বলছিল। ঠিক তখনই ঘটক তার পেছনে দাঁড়িয়ে কাশলেন। তাসনুভা ঘাড় ফিরিয়ে তাকালো। ফোনে কথা বলা শেষ করে সালাম দিয়ে বলল, কাকে খুঁজছেন? আবু বাসায় নেই। আনিসুজ্জামানের বাড়ি কোনটা আম্মা? তাসনুভা আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওই দিকে। আপনি কি এই বাড়ির বউ নাকি? জি না, মেয়ে। বিয়া শাদী হয়নি? জি না। ঘটক বলল, আমি ওই বাড়ির ছেলের জন্য একটা মেয়ের খবর নিয়ে এসেছি। তাসনুভা কপাল কুঁচকে বলল, আনিসুজ্জামানের জন্য? জি আম্মা। তাসনুভা ঠোঁট বাঁকালো। উনি তো পটিয়ার মহানায়ক, রোজ একটা ঘটক আসছে বাড়িতে। এত সম্বন্ধ দেখে উনি ভাবের ঠেলায় মহাকাশে উঠে গেছেন, নামাতে পারেন কিনা দেখুন। ঘটক বলল, ছেলে কেমন বলতে পারবেন আম্মা? কেমন মানে স্বভাব চরিত্র আর কি। দেখতে তো মাশাল্লাহ, ছেলের কোনো খারাপ রেকর্ড নেই তো? সেটা আমি কি করে জানবো? পাশের বাড়ির ছেলে মেয়েরাই জানে স্বভাব চরিত্র সম্পর্কে। সরি আঙ্কেল, আমার অত সময় নেই পাশের বাড়ির ছেলে নিয়ে রিসার্চ করার। কি করার? আই মিন খোঁজ খবর রাখার। তো আম্মা, আপনার বিয়ে শাদী হয়নি কেন? আমি করিনি তাই। করেননি কেন আম্মা? তাসনুভা রেগে যাচ্ছে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, ইচ্ছে করে করিনি, বিয়েতে আমার ফোবিয়া আছে। ওটা আবার কি? আতঙ্ক। আতঙ্কিত হবেন কেন? কারণ পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি না। তওবা নাউজুবিল্লাহ, এরকম কথা বলতে নাই আম্মা। বিশ্বাস না থাকলে তার ঈমান নাই। আচ্ছা, আমার ঈমান আছে কি নেই সেটা আমি ভাবব। আপনি আনিসুজ্জামানকে মহাকাশ থেকে নামান, দেখুন কাউকে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতে পারেন কিনা। আমি আসি। বলেই সে চলে যাচ্ছিল। হঠাৎই থেমে গিয়ে ঘটকের দিকে ফিরল। বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আপনার আতরের ঘ্রাণ করা ভালো না। বলেই চলে যেতে গিয়ে আবারও থেমে বলল, ও হ্যাঁ, যার জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটা ভালো ব্র্যান্ডের আতর কিনবেন। এটার ঘ্রাণ তো কড়া, যেদিকে যাই সেদিকে সবাই প্রশংসা করে আম্মা। কড়া ঘ্রাণেই তো সমস্যা। এইসব সস্তা আতর ইউজ করে কোথাও গেলে মানুষ আপনাকে সস্তা ভাববে, টাকা কম দেবে। বোঝেননি? বুঝলাম আম্মা, এমন সৎ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে দুয়া করে দিলাম। খুব শীঘ্রই আপনার বিয়ে শাদী হবে। আরেকটা কথা বলে যান আম্মা। কি কথা? ছেলেটার খাসিয়ত শুনছি ভালো, সেটা নিয়ে সন্দেহ নাই। শুনছি ব্যাংকের চাকরিতে 65,000 টাকা বেতন পায়। এটা সত্যি না মিথ্যে? সেটা আমি কি করে জানবো? নইলে কাবিন কম দিতে চায় কেন? মেয়ের বাবারা তো এজন্যই মেয়ে দিতে গিয়ে আবার পিছিয়ে যাচ্ছে। ছেলের মা বাপ বলছে 10-12 লাখ দেবে, কাগজেই তো লেখা থাকে সেটা। কিন্তু ছেলে বলছে 5 লাখ টাকা কাবিন দেবে। তার কথা হলো সে যা বউকে দিতে পারবে না তা কাগজে লিখে যাব কি? কিন্তু আপনি বলেন আম্মা, এত কম কাবিনে কে মেয়ে দেবে? ছেলের মা বলল বিয়ে না করার জন্য ছেলে এমন ফোন দিয়ে আসছে। এখন আমি কি করি? তাসনুভা কপাল কুঁচকে শুনে যাচ্ছে। কি আশ্চর্যের কথা, আনিস ভাই এত কিপটা। ওনার বউয়ের কপালে তো মহা দুঃখ আছে। তাসনুভা রাগ করে বলল, হয়তো অন্য কারণ আছে, আপনি ভালো করে খোঁজ নিন। আসি। আসসালামু আলাইকুম। ঘটক গলা টেনে টেনে সালামের জবাব দিল। বলল, আম্মা, আপনার জন্য কোনো সম্বন্ধ আনবো নাকি? তাসনুভা যেতে যেতে বলল, জি না, আমার বিয়ের ঘটক আমি নিজেই হব। এমন বাজে আতর মাখা ঘটকের দরকার নেই। আনিসের ব্যাপারে বলতে বলতে শাহিদা বেগম কেঁদেই ফেললেন। শাইনা ফোনের ওপাশে এতক্ষণ চুপচাপ শুনছিল মায়ের সব অভিযোগ। এবার সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা কেঁদো না আম্মা। ভাইয়া রাজি না হলে তুমি জোরাজোরি করে তো পারবে না আম্মা। সংসার তো ভাইয়া করবে, তাই না? আমার মনে হচ্ছে ভাইয়ার মেয়ের পছন্দ হচ্ছে না। মানে যে ধরনের মেয়ে চাইছে ওই ধরনের মেয়ে পাচ্ছে না। আরে না, কি বলিস? এতগুলো মেয়ে দেখলামা, একবারও বলেনি সুন্দর না। প্রতিবারই বলে মেয়েটা সুন্দর আছে আম্মা, ভালো লেগেছে আম্মা। কিন্তু এত কাবিনে হবে না। এত কম কাবিন কিভাবে মানবে বাবা মেয়েরা? সেটাই তো বুঝে উঠতে পারছি না। বলছে আমি কাবিনের টাকা ধরবো যতটুকু আমার দেবার সামর্থ্য আছে, লম্বা পা টানতে পারবো না। শাইনা ওপাশে আবারও নীরব রইল। তার পাশে তাজদার বুকের ওপর মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। শাইনা কথা বলতে বলতে বাবা মেয়ের দিকে তাকালো। বুক থেকে গড়িয়ে পড়ে যাবে এমনটা ভয় হচ্ছে তার। তাই কিছুক্ষণ পরপর মেয়ের পিঠে হাত রাখছে। সে বাবার খোলা বুকের ওপর গাল লাগিয়ে নিশ্চিন্ত ঘুমোচ্ছে।
কি বদভ্যাস হচ্ছে আল্লাহ মালুম। বাবা যখন থাকবে না তখন তার ওপর ঝড় যাবে। আমার নাতিন কোথায়? বাপ মেয়ে ঘুম, দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছে, রাতে নাকি কোথায় দাওয়াত পেয়েছে। ময়নাকে এখন ঘুম দিচ্ছিস কেন? রাতে জ্বালাবে না? জ্বালায়। বাপ মেয়ে উঠে খেলনাপাতি দিয়ে খেলা করে, দিনে আরও বেশি জ্বালায়। ওখানে সবার কোলে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে, এখানে কোল না পেয়ে কাঁদে। আর কদিনই তো, বাড়ি চলে এলে ঠিক হয়ে যাবে। তো দুপুরে কি রেঁধেছিস? কিছু রাঁধিনি, ফ্রিজে ছিল, গরম করে খেয়ে নিয়েছি। তবা তবা, তুই জামাইকে বাসি তরকারি খাওয়াচ্ছিস? বাসি আবার কি, মাংস আর মাছ রেঁধে রেখেছিলাম, ওখান থেকে কিছু ভুনা করলাম আর ডাল দিয়ে খেয়ে ফেলেছি। উনি তো অল্প করে ভাত খায়, আমাকে বলল আর সবজি না রাঁধতে, দুপুরে হয়ে যাবে, রাতে রাঁধবো কিছু একটা। দুলাভাইলা আসেনি? এসেছিল, ঘটকের সাথে চা নাস্তা খেয়ে আবার বেরিয়ে গেছে। তোর ভাই আমার জামাইগুলোকে পর্যন্ত শান্তি দিচ্ছে না। ওরা এত করে বোঝাচ্ছে, ও এক কথায় স্থির, বিয়েও করবে না এখন। মেয়ের বাপের কাছ থেকে নাকি একটা কানা করিও নেবে না, বেশি কাবিনও দেবে না, কোনো জোড়া গাথা আকদ আগে ভাগে হবে না, সোজা বিয়ে হবে। অল্প কিছু মানুষ গিয়ে বউ তুলে আনবে। এভাবে বিয়ে হয় এখন? তুই বল, এমন হাজি নামাজি কখন হলো এই ছেলে, আমি তো বুঝতে পারছি না। সাইনা এবার হেসে ফেলল। আম্মা, বাদ দাও, তুমি জোর করে কোনো লাভ হবে না। ভাইয়া তার মর্জি মতো বিয়ে করবে, বাদ দাও, একদম চুপ হয়ে যাও। দেখবে তখন নিজ থেকে বলবে। আর ভাইয়ার পছন্দের কেউ থাকলে বলার সুযোগ করে দাও। সবাই মিলে এভাবে চেপে ধরলে তো বলার সুযোগ পাবে না। না না না, ওর কোনো পছন্দ নেই, ওই ছেলে করবে পছন্দ। কতবার বললাম মেয়েদের সাথে একটু ফোনে কথাবার্তা বল, কফি শপে গিয়ে দেখা করে চা কফি খা। না, আমার পেটে এক ছেলে ধরছে, মেয়েদের সাথে কথা বললে ওর কান কাটা যাবে। শাওনের মতো হলেও এতদিনে 2-3 বাচ্চার বাপ হয়ে যেত। কিছুদিন পর চুলে পাক ধরবে, দাড়ি গোপ পেকে বুড়ো হবে, তখন করবে বিয়ে তোর ভাই। এক নাগাড়ে ছেলেকে বকাবকি করে থামলেন তিনি। সাইনা শান্তভাবে বলল, তুমি এরকম করলে তো জীবনেও রাজি হবে না আম্মা, তুমি একটু জিরো। বড় ভাইয়া কি বলে? ও কাল রাতে অফিস থেকে এসে অনেক বুঝিয়েছে, ভাইয়ের সামনে সাধু, মাথা দলিয়েছে, তখন চুপচাপ শুনেছে। কিন্তু ঘরে গিয়ে আমাকে বলল, আম্মা তুমি বড় ভাইকেও জ্বালিয়ে মারছ? কত বড় বেয়াদব ছেলে দেখেছ? আমি নাকি আমার নিজের ছেলেকে জ্বালিয়ে মারছি? সাইনা এবার শব্দ করে হেসে ফেলল। হাসি থামাতে থামাতে বলল, তুমি বলো তুমি ছোট ভাইয়ার জন্য বউ নিয়ে আসবে, তখন লজ্জায় মত দিয়ে দেবে। ওই বিয়ে পাগল ছেলের বিয়ের নাম ধরবো আমি? টাকা পয়সা যা কামায় আমি তো চোখে দেখি না। 1 কেজি আলু আর 1 কেজি মাছ এনে দিয়ে বলে, আম্মা আমার বউ বাচ্চা নেই মনে রেখো, এগুলো অ্যাডভান্স দিচ্ছি, পরে আমার বউকে বলতে পারবে না তোমার জামাই বিয়ের আগে খরচাপাতি দিত না ঘরে। ওই বেয়াদবকে বিয়ে করাবো বলতে হবে না, একটু ইঙ্গিত দিলে পরদিন বউ নিয়ে হাজির হবে। তারপর আমার কাঁধে বউয়ের ভার বহন সব তুলে নিয়ে সে কেটে পড়বে। ও আল্লাহ, তুমি আমার পেটে এত রকমের ছেলে কেন দিলে খোদা? সাইনা বলল, আর কোনো উপায় তো দেখছি না। ও শানু, হ্যাঁ বলো। ময়নার আব্বুকে একবার বলে দেখবি। কি? আনিসকে একটু বোঝাতে। উনি ভাইয়াকে কি বোঝাবেন? একবার নাকি বলেছিলেন বিয়ের জন্য, ভাইয়া নাকি বলেছে মেয়ে ভালো হবে কি হবে না এটা নিয়ে টেনশন হয়, তোমার আর ভাবির সাথে না মিললে তো সংসার আলাদা করতে হবে। শাহিদা বেগম এতক্ষণ পর একটু চুপ করলেন, শান্ত কণ্ঠে বললেন, কি বলিস? এরকম বলেছে? ওমা, বড় বউয়ের মতো না হলে আলাদা থাকবে, সমস্যা কি? তাই বলে বিয়ে করবে না? আর বড় বউকে আমি আমার ছেলে পেলে আর মেয়েদের ঝামেলার মধ্যে রাখছিলাম বিয়ের পর? ওরে তো শহরে বাসায় রাখছিলাম, ও নিজেই চলে এলো শ্বশুরবাড়িতে সবার সাথে থাকবে বলে। ওর না চাইলে থাকবে না, বাসায় না গেলে দরকার পড়লে নিজের ঘরে রেঁধে নিজে খাবে। এটা কোনো কথা হলো? এই ছেলে এইসব ভেবে বসে বসে? হায় হায়, এভাবে তো ভেবে দেখিনি। ছেলেটা আমাকে কেন সব খুলে বলে না আল্লাহ মালুম। দরকার পড়লেও বিয়ে করে বউ বাসায় তুলুক, ওখানে থাকুক, এখানে আসতেই হবে না। কিন্তু এটা ভেবে বিয়ে না করলে হবে? আমরা কদিন বাঁচব, বউ বাচ্চা তো লাগবে। শক্তি সামর্থ্য থাকতে ওদের ছেলে পেলে মানুষ করে দিতে চাইছি, আর ছেলেগুলো আমার কথা বোঝার চেষ্টা করে না। আচ্ছা রাখ, দেখি ওর সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা রাখ, আমার নাতনিকে দেখে রাখিস, জামাইয়ের দেখভাল করিস একটু, আবার চলে যাবে, বউ বাচ্চা ছেড়ে একা একা থাকে ভিন দেশে। আচ্ছা রাখি তাহলে। রাখি রাখি বলতে গিয়েও শাহিদা বেগম ফোন রাখলেন না, বললেন, জামাইকে বলিস আনিসের সাথে আরেকটু কথাবার্তা বলতে, পেটের কথা বন্ধুদের বলতে পারে। আচ্ছা ঘুম ভাঙুক, ওনাকে বলবো। তুমি আর ভাইয়ার সাথে এ নিয়ে কথা বলো না। না না, আমি কাল রাত থেকে ওর সাথে কথা বলছি না। এটা কেমন কথা আম্মা? না, বলবো না কথা। ওই ছেলে আমার দুঃখসুখ বোঝে না, বলবো না। তোর বাপকেও মানা করে দিয়েছি কথা না বলতে, কিন্তু ওই বেটা তো আরেক ছেলে মেয়ে দরদি। ফোন রাখার পর সাইনা বালিশে মাথা রাখল। কিছুক্ষণ পর বালিশে কনুই ঠেকিয়ে গালে হাত রেখে স্বামী সন্তানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ধীরে ধীরে মেয়ের পিঠে আর গালে আলতো করে চুমু দিল বেশ চেপে। তারপর সরে যাওয়ার সময় দৃষ্টি আটকে গেল তাজদার সিদ্দিকীর ঘুমন্ত মুখে।
সংকোচের দেয়ালটা ভাঙতে অনেকটা সময় নিল। তাজদার সিদ্দিকীর মুখের কাছে এসে স্থির চোখে তাকিয়ে রইল। ঘুমের ভেতরে কতটা শান্ত। আর একটু ঝুঁকল। কপাল ছুঁয়ে দেওয়ার ঠিক মুহূর্তেই তাজদার সিদ্দিকী হঠাৎ চোখ মেলে জিজ্ঞেস করল, কটা বাজে? একেবারে মুখোমুখি। শাইনা চমকে সরে গেল। তড়িঘড়ি করে হাতড়াতে লাগলো চারপাশে। তাজদার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোনটা কিছুতেই খুঁজে পাচ্ছে না সে। এ কি, কোথায় রাখলাম? তাজদার কিছুক্ষণ পর ধীর সরে বলল, এখানে। শাইনা তার দিকে তাকালো। তাজদার তার পাশ থেকে ফোনটা তুলে তার দিকে বাড়িয়ে দিল। মুহূর্তেই শাইনার গালে লজ্জার লালচে ছায়া নেমে এলো। সরি বলেই সে দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল। কিচেনের দিকে চলে গেল। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রাখল। বাড়ির পেছনের দরজা খোলা মাত্রই দমকা হাওয়া এসে তাসনুভার চুল উড়িয়ে দিল। শাহিদা বেগমের হাসি হাসি চেহারা আর হাতে মিষ্টি দেখে সে জানতে চাইল, কার বাচ্চা হয়েছে? আল্লাহ চাইলে আগামী বছর বাচ্চা হয়ে যাবে। আমার আনিস ভাইয়ের শ্বশুরবাড়ির মিষ্টি। বিয়ে ফাইনাল? ভাইয়া যাওয়ার আগে হবে? ফাইনাল টাইনাল জানি না। মেয়ের বাপ ভাই ঘরবাড়ি দেখতে এসেছে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। এই নাও, এগুলো রাখো। কাউকে দিচ্ছি না, শুধু বেয়াই বাড়িতে দিচ্ছি। বিয়ে ঠিক হলে পুরো বাড়িতে মিষ্টি বিলাবো। বিয়ে কবে নাগাদ হতে পারে? ভাইয়া তো আর 3-4 দিনের মতো আছে দেশে। জামাই যদি আর 1 সপ্তাহ সময় নেয়, তাহলে আগামী সপ্তাহের মধ্যে বউ নিয়ে আসতে পারি কিনা দেখি। অত আয়োজন তো করব না, কিন্তু তোমাদেরকে দাওয়াত দেব মা। তোমাদের ছাড়া কিভাবে খাবো? তাসনুভা মিষ্টির প্লেট নিয়ে বলল, খুব বেশি দেরি হয়ে যাচ্ছে না? কালই বউ নিয়ে আসা যায়, ভাইয়াও দেখে যেতে পারল। শাহিদা বেগম সরল মনে বলে গেলেন, ওই ছেলের কথা আর বলো না মা। তবে এভাবে হুট করে কথাবার্তা আগাবে আমি ভাবতেই পারিনি। আমার আনিস ভাই শেষমেশ মত দিয়েছে। আমি এত দুশ্চিন্তা করছিলাম দেখে বলেছে, যেটা আমি পছন্দ করে নিয়ে আসব ওটার সাথেই সংসার করবে। আল্লাহ মুখ তুলে চেয়েছে। প্লেটটা দিয়ে ফেলো মা। তাসনুভা মিষ্টি লেখে প্লেটটা ধুয়ে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ খুলে প্লেট ভর্তি কালো আঙুর নিয়ে শাহিদা বেগমের দিকে বাড়িয়ে দিল। শাহিদা বেগম বললেন, ধুর, এই মেয়ে করে কি? ঘরে ফল মূলা ভরে গেছে, খাওয়ার মানুষ নাই। রাখো এগুলো, তুমি খাও। অনেক শুকিয়ে গেছো। অবিবাহিত মেয়ে মানুষের শরীর তেলতেলে থাকলে ভালো। আমার তেলতেলে শরীর পছন্দ নয়। নিজেকে ফিট রাখতে ডায়েট কন্ট্রোল করতে হয়। সাবরিনও মাঝে মধ্যে করে। পরে জামাই দই মিষ্টি আনলে গপ করে খেয়ে পরে নাকি কান্না কেঁদে বলে, আম্মা ওজন বেড়ে যাচ্ছে। মেয়ে মানুষের শরীর শুকনা হলে ভালো লাগে না, বুঝলে? একটু গায়ে রসকস থাকা লাগে, তবেই তো দেখতে ভালো লাগে। আজকালকার মেয়েরা ফোন দেখে দেখে কি ডায়েট ফায়েট শিখছে কে জানে। আচ্ছা আমি আসি। তাসনুভা কাঁটা চামচে করে মিষ্টি খেতে খেতে নিজের ঘরে চলে গেল। তিতলি এসে মিষ্টি দেখে একটা আঙুল দিয়ে মুখ টুপ করে মুখে পুড়ে আরেকটা হাতে নিয়ে তৌসিফের ঘরের দিকে চলে গেল। তাসনুভা নিজের ঘরের দিকে যেতে যেতে মিষ্টি খেয়েই চলল। ঝিমলি ডাকল, নুভা রানী। নুভা তার দিকে ফিরল। ফ্রিজে মিষ্টি না শেষ হলো? এটা কোথা থেকে? আর অসময়ে মিষ্টি খাচ্ছ কেন? পাশের বাসার মিষ্টি, বউ ঠিক হয়েছে। আনিস ভাইয়ের নাকি? পাশের বাসায় অবিবাহিত ছেলে কয়জন আছে? হা ফাইনালি। এটা রাখো, অলরেডি 2টো খেয়ে ফেলেছি, খেয়ালই করিনি। ঝিমলি এসে প্লেটটা হাতে নিল। বলল, মিষ্টি তো ভালোটা এনেছে। কোনটা ঠিক হলো কে জানে। আনিস ভাইয়ের ফোনে ওই দিন যেটা দেখলাম সেটা হলে বেশ ভালো হবে। ওই মেয়েটাকে শান্তশিষ্ট লেগেছে। আনিস ভাই যা মানুষ, বউ শান্তশিষ্ট না হলে কিন্তু চাচিমার কপালে দুঃখ আছে। তখন পরিবারকে দোষারোপ করবেন উনি। বিয়েটা হলেই হলো। আনিস ভাইয়ের যা রং ঢং, উনার ঢং দেখার চেয়ে হিরো আলমের গান শোনা ভালো। আপনার ভাইয়াও দেখাতো, বিয়ের পর সাধু হয়েছে। আনিস ভাই অবিবাহিত ছেলে মানুষ, ঢং দেখাবেন না কেন? আমি ঘরে যাচ্ছি, কিছু ফোন কলস আছে। আমি মেজো ভাইয়াকে ইনফর্ম করেছি ফ্ল্যাটে গিয়ে উঠব পরশু। কিছু ইনফ্লুয়েন্সার্সদের সাথে ডিল আছে। মেজো ভাই তো চলে আসবে বউ বাচ্চা নিয়ে, তুমি একা থাকবে? সো হোয়াট, ওখানে আমার ফ্রেন্ডস আছে অনেক, ওদের একজনকে নিয়ে আসবো। জুথি রাজি হয়ে যাবে। ভাইয়া চলে যাবে, তুমি থাকবে না? কিছু করার নেই, নতুন কালেকশনগুলো এখনও পেজে তুলতে পারিনি, অনেক কাজ পড়ে আছে। তাসনুভা চলে যাচ্ছিল, ঝিমলি বলল, ইউ লুক ডিস্ট্র্যাক্টেড। কারণ? তাসনুভা সিদ্দিকী ভুলেও 1 চামচ চিনি বেশি খায় না, সেখানে 2টো মিষ্টি। বিশ্বাসযোগ্য? আই এম জাস্ট বোর্ড। কারণ? আমি লস ফেস করছি। যে ইনফ্লুয়েন্সার্সদের সাথে কাজ করছি সে এগ্রিমেন্ট পেপার অনুযায়ী কাজ করছে না। এমন চলতে থাকলে আমাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। এদের বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না। নিজেদের কি না কি ভেবে বসেছে, অথচ সব কটার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাচ্ছে দে হ্যাভ নো কোয়ালিফিকেশন, জাস্ট ট্রেন্ডি ভাইরাল প্রেজেন্স আছে। বিজনেস কেন এই সো কল্ড ভিউজ ব্যবসায়ীদের উপর ডিপেন্ডেড? আচ্ছা ব্যবসায় লাভ লোকসান থাকবে, এত টেনশন নেওয়ার দরকার নেই। আমি মেজো ভাইয়াকে ফোন করে কথাটা জানিয়ে রাখি, পরে না হয় আমাকে বকবে। ঝিমলি হঠাৎই বলল, তোমার ভাইয়া আমাকে বলতে বলেছে। তাসনুভা থেমে তার দিকে ফিরল। বিয়ের কথা? সরি, আমার ওসব নিয়ে ভাবার সময় নেই এখন। বিজনেসটা একটা পজিশনে নিয়ে যাওয়ার পর ভাবব।
সম্ভবত মেজ ভাইয়াও ফোন করলে তোমাকে একই কথা বলবে। আব্বুর সাথে তাদের 2 ভাইয়ের কথা হয়েছে। আমাকে এত প্রেশার দিয়ে কোনো লাভ আছে? প্রেশার নিতে হবে না, আপনি ধীরস্থুস্থে সিদ্ধান্ত নিন। বিয়ে তো করতেই হবে, তাই না? তাছাড়া লাইফ পার্টনার জরুরি, ভালো লাইফ পার্টনার আরও বেশি জরুরি, আর যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া তার চেয়েও বেশি জরুরি। আমরা যাই করি না কেন একটা সংসার কিন্তু আমাদের লাগেই। তাসনুভা চুপচাপ শুনল। পাশ দিয়ে তখনই তাসফিন যাচ্ছিল। ঝিমলি ডেকে নিল, নবাব বাহাদুর, এদিকে আসেন, মিষ্টি খান। তাসফিন লাজুক হেসে এগিয়ে গেল। কিসের মিষ্টি? আনিস ভাইয়ের বিয়ের। ঝিমলি তাকে মিষ্টি খাইয়ে দিল। তাসফিন মিষ্টি মুখে নিয়ে আর কথা বলতে পারল না। ঝিমলি পিঠ চাপড়ে দিয়ে বলল, যান, পানি খেয়ে দেবেন। সাথে সাথে একটা নোটবুক ছুটে এলো তাসনুভার পাশ দিয়ে। সে আর ঝিমলি দুজনেই হচ্চকিয়ে সামনে তাকালো। তিতলি হাসতে হাসতে তাসনুভার পিছনে এসে লুকিয়ে পড়েছে। তাসনুভা বলল, হোয়াট ইজ দিস ভাইয়া? তৌসিফ রাগে ফুসফুস করতে করতে বলল, আমার জন্য মিষ্টি নিয়ে গেছে তোর বাঁদর বোন। আমি হাত বাড়িয়ে নিতে গেলাম আর সে নিজের লালা লাগিয়ে দিয়ে আবার আমাকে দিকে বাড়িয়ে দিল খাওয়ার জন্য। ওকে তো জুতার মালা পরানো উচিত। তিতলি তাসনুভার আড়ালে দাঁড়িয়ে তাকে দেখিয়ে দেখিয়ে মিষ্টির গায়ে এখনও লালা লাগিয়ে যাচ্ছে। ছি তিতলি! তাসনুভা তার দিকে ফিরতেই তিতলি মিষ্টিটা দেখিয়ে দেখিয়ে তৌসিফকে বলল, আহা, টমেটো বড় মজাদার, আহা, টমেটো বড় মজাদার। তাসনুভা খপ করে তার হাত ধরে ফেলল, বলল, ভাইয়া ধরো ওকে, জোরে একটা থাপ্পড় দাও। তৌসিফ দৌড়ে এসে তিতলিকে শক্ত করে ধরল। তিতলির সাথে সাথে মিষ্টি মুখে পুড়ে দিল। গলায় আটকে গেছে এমন ভান করল। গলা ফুলিয়ে বড় বড় চোখ করে তাকালো। তাসনুভা তৌসিফ ভয়ে তাকে ছেড়ে দিল। সেই ফাঁকে তিতলি সোজা বাড়ির বাইরে। ঢাকা শহরে একা কিভাবে থাকবে তুমি? রাউসানারা লাগেজে কাপড় সাজাতে সাজাতে বলল, পারবো, আমি ওখানে বেড়াতে যাচ্ছি না আম্মু, কাজের জন্য যাচ্ছি। সব কিছুতে এত কৈফিয়ত দিতে ভালো লাগে না আমার। রাউসানারা কিছুক্ষণ প্যান প্যান করে চলে গেল। দাদিমা এসেও বললেন একই কথা। তাজউদ্দিন সিদ্দিকীও এসে বুঝিয়ে বললেন একা না যেতে। শেষমেশ ঝিমলি এসে তাদের সবাইকে কোনো মতে সরালো ঘর থেকে। তারপর বলল, আজ রওনা দেবেন নাকি? মেজ ভাইয়া বলল আজই যেতে, মেবি কিছু প্ল্যান করেছে। শাইনাকে জিজ্ঞেস করলাম, সে বলল ও কিছু জানে না। আই এম শিওর ভাইয়া ওকে মানা করেছে। ঝিমলি হাসল, এত চালাক হলে তো সমস্যা। তাসনুভা সব গোছগাছ করতে লাগলো। ঝিমলি তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরাম করে বিছানায় বসতে বসতে বলল, আনিস ভাইয়ের বিয়ের আগে ফিরবেন না? উনার বিয়ের কোরমা খেজুরের চেয়ে আমার বিজনেসের ডিল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঝিমলি চুপ রইল। কিছুক্ষণ পর কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল, চোর বেশি দিন পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না। কে চোর? আপনি? মানে ইউ আর ফিলিং সামথিং ফর আনিস ভাই? তাসনুভা চমকে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল ঝিমলির দিকে। হাত থেমে গেছে। তারপর সে কানের পিছনে চুল গুঁজতে গুঁজতে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় চলে গেল এক মগ কফি নিয়ে। ঘাড়ের রগ টানছে, মাথার রগ দপদপ করছে। পায়চারি করতে করতে কফির মগে চুমুক দিতে দিতে সে দেখল তাজদার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে, ট্যুরে আর কে কে যাচ্ছে, দ্রুত ফাইনাল করা হোক। ঝিমলিকেও অ্যাড করা আছে। ঝিমলি আগের প্রায় 150-200টা মেসেজ সিন করার পর রায়হানকে মেনশন দিয়ে বলল, আমাকে বলেননি মিস্টার সিদ্দিকী? সরি, আমি ভুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে জানাতাম অবশ্যই, রাগ করেছি, সরি, আর হবে না, থাক বাদ দিন, আপনি এক বাচ্চার বাবা হয়ে ভুলোমনা হয়ে যাচ্ছেন। সবাই তাদের মেসেজ দেখছে চুপচাপ। ঝিমলি বলল, সবাই তো দেখছি যাওয়ার জন্য এক পায়ে খাড়া, আনিস ভাই আর নুভারানি বাদ যাবে কেন? আপনারা কোথায়? দুজনকেই একসাথে মেনশন করেছে। জি ভাবি, আপনি যাবেন না? বিয়ের খুশিতে সবাইকে ট্রিট দিন। জি অবশ্যই। এভাবে বললে শুনবো না, যাচ্ছেন কিনা বলেন। সবাই যখন যাচ্ছে তখন যাব না কেন? নুভারানি? ইয়েস। আপনি চুপ কেন? তাসনুভা রিপ্লাই করলো একটু পর, আমি যেতে পারবো না, সরি। বলেই সে বাকি কফিটা আনিসের মেজো চাচাদের উঠোনের কোনায় ছুঁড়ে মারল। আনিস সেখানে অন্ধকারে দাঁড়িয়ে কুকুরগুলোকে খাবার দিয়েছে, শাহিদা বেগম না দেখে মতো। কফিটা এসে তার সাদা শার্টের পিঠে পড়ল। তুমি ট্যুরে যাচ্ছ না কেন? যেতে ইচ্ছে করছে না? রসনার একটু বিরক্ত হলেন। তোমার মুখে সব সময় এক কথা, নুভা। তুমি আর কতদিন আমাকে অশান্তি দেবে বলতে পারো? তাসনুভা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। আমি তোমাকে অশান্তি দেই আম্মু? দাও তো, এই বয়সে মেয়েরা শ্বশুর বাড়িতে বাচ্চা কাচ্চা পালে। এত পড়াশোনা না করিয়ে ক্লাসে 5-এ বিয়ে দিলে পারতে। নুভা, সব কথার জবাব রেডি তোমার মুখে? একটার কোনো মতে সংসার হয়েছে, আমি জানি না তোমাকে নিয়ে কি হবে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? তুমি বলতে দিচ্ছ কোথায় বলো? তোমার বড় ভাইয়ের কাছে একটা সম্বন্ধ এসেছে। আমি তাজকে বলবো কিছুদিন সময় নিয়ে পাত্রকে দেখে শুনে কথাবার্তা সেরে নিতে। ওকে ফাইন, যা ইচ্ছে করো, বাট আমি কেমন সেটা বিস্তারিত খুলে বলে দেবে, তারপর রাজি হলে ভালো। বিস্তারিত মানে? মানে ওই যে রান্না বান্না আর ঘরের কাজকর্মে পটু নয় এগুলো। তো রান্না শিখে নাও, এটা তেমন কঠিন কাজ না।
রান্না না পারলে যে কোনো শাশুড়িও কথা শোনায়। যারা রান্না করতে পারে না তারা শ্বশুরবাড়িতে বকা খায়, যারা রান্না করতে পারে তারা রান্নাও করে, বকাও খায়। সো না পারলেই লাভ। রসনারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ঝিমলি এসে বলল, নুভা, মেজো ভাইয়া কথা বলতে চাচ্ছে তোমার সাথে। তাসনুভা দ্রুত মাথা নাড়ল। আমি কথা বলবো না, আমি ট্যুরে যাব না, আমার ভালো লাগছে না। ঝিমলি বলল, আপনি যাচ্ছেন, আপনার হয়ে আমি বলে দিচ্ছি, সবাই যাচ্ছে, আপনি না গেলে ভালো লাগবে না। আর আমি আমার ননদিনী ছাড়া যাব না, রুহাবো তার ফুপিকে ছাড়া যাবে না। তিতলি দরজার কাছে উকি দিয়ে বলল, আমিও না। তাসনুভা কপাল কুঁচকে তার দিকে তাকালো। তুমি এটা কি ধরনের ড্রেস পরেছো তিতলি? সালোয়ার কামিজ, ওড়না, তিন ড্রেসের। তিতলি কোমরে হাত দিয়ে ঝিমলির দিকে তাকালো। ঝিমলি হেসে বলল, আল্লাহ, এটা কেমন মেয়ে? রসনারা তিতলিকে বলল, কাপড় চেঞ্জ করে আসো, কোনো অশান্তি চাই না আমি। ভ্রমণের জন্য বেশ কয়েকটি জায়গার নাম তালিকায় থাকলেও ছোট বাচ্চা আর মায়েদের আরামের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত একটি নামই চূড়ান্ত হলো, কক্সবাজার। যাতায়াতের ঝক্কি কম আর বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ বিবেচনা করলে কক্সবাজারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। তাজদার আর শাইনা ঢাকা থেকে সরাসরি রওনা হয়ে অল্প সময়ের মধ্যেই কক্সবাজার পৌঁছে যাবে বলে সবাইকে নিশ্চিত করল। পরিবারের বাকি সদস্যরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে। আশরাফ, সাবরিনা, রায়হান, ঝিমলি, তৌসিফ, শাওন, তিতলি, তাসনুভা আর আনিস ড্রাইভার সহ মোট 9 জন বড় টয়োটা হাইএসে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাসনুভা যেতে গড়িমসি করায় তাজদার গতরাতে ফোনের ওপাশ থেকে হুমকি দিয়েছে, হোয়াটস ইয়োর প্রবলেম নুভা? সবাই যাবে, তুমি না গেলে কেমন দেখায়? তুমি না গেলে সবার যাওয়া আটকে দেব, আর কেউ যাবে না। সে বেশি রেগে যাচ্ছে দেখে ঝিমলি ফোন কেড়ে নিয়েছিল। রসনারা বলল, ভাইয়ের বকুনি খেতে ইচ্ছে করছিল ওর, আর কিচ্ছু না। ঝিমলি তাসনুভার পিঠে আলতোভাবে চাপড়ে দিয়ে হেসে বলল, রেডি হয়ে নিন, আনিস ভাই গাড়ি ভাড়া করে রেখেছে। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, ওনাকে একটা ফোন করি। দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ফিরে তাকালো। তাসনুভা তাকে পিঠ করে বসল। গাড়ি এসে গেছে। তাসনুভার সব সময় রেডি হতে একটু সময় লাগে, তাই রায়হান তাকে তাড়াতাড়ি রেডি হতে বলেছে। তবুও তার দেরি হয়ে গেল। বেরোনোর আগে শাওন আর আনিসের মধ্যে ঝগড়া লেগে গেল। অত দামি একটা শার্টে কিসের দাগ লাগিয়ে এখন শাওনের শার্ট নিয়ে টানাটানি করছে আনিস? শাওন তাই রেগে গেছে। শাহিদা বেগম বললেন, কোথাও বেরোনোর আগে তোদেরকে ঝগড়া করতেই হবে। আনিস, তোর কি শার্ট কম বলতো? তুই দরকার পড়লে তোর বড় ভাইয়ের কাছ থেকে একটা নে। আনিস বলল, আম্মা, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। শাহিদা বেগমও ছাড় দিলেন না। দুজনেই তো নতুন শার্ট সেলাই করেছিস, তোরটা কোথায়? ওটাতে কি হয়েছে? শাওন বলছিলা কিসের দাগ যেন? আম্মা, বললাম তো তোমাকে এসব ব্যাপারে না জড়াতে। দাদিমা এসে বলল, আমার জন্য আচার আনিস বেশি করে। আনিস বলল, তোর দাঁত আছে যে আচার খাবে? দূর বেটা, তোর বউয়ের জন্য মজুদ রাখবো। কত দূর অবধি ভেবে ফেলেছ? রায়হানের ডাক ভেসে এলো, আনিস, শাওন কোথায়? আনিস বারান্দায় এসে দাঁড়ালো। আসছি রায়হান ভাই, তোমরা গিয়ে বসো। তাড়াতাড়ি আসো, তাজ ফোনের উপর ফোন করছে। সবাই গাড়িতে এসে বসলো। কিছুক্ষণ পর তাসনুভা নেমে এলো। ধবধবে একটা সাদা কুর্তি পরেছে সে, চুলের উপর চশমা আটকানো। অন্যদিন হলে সে বলতো, জানালার পাশে আমি বসবো। আজ কিছু বলল না। তবে কিছু না বলায় সবাই তাকে জানালার পাশে বসার সুযোগ করে দিল। যদিও গাড়িতে এসি আছে। রসনারা আর জোহরা বেগম তাদের বাড়িয়ে দিতে এলো। বললেন, সবাই সাবধানে যেও। তিতলি, তিতলি চিৎকার দিল, প্রেজেন্ট স্যার। তার মাথায় একটা চর বসালো তৌসিফ। দুষ্টুমি করবে না তুমি, সবাই ওকে একটু দেখে রাখবে। আনিস যেহেতু রাতে খাবার দিতে পারবে না, তাই তার কুকুরগুলোকে এখনই খাবার দিয়ে দিচ্ছিল। খাবার দিয়ে আফসার সাহেবকে আবারও বলল, আব্বা, ওরা রাতে আবার এলে খেতে দিও। আফসার সাহেব হেসে ফেললেন, আচ্ছা আচ্ছা, আমি দেখব। ঝিমলি, সাবরিনা ওর কুকুর বিড়ালকে খাবার দেয়া নিয়ে হাসাহাসি করছে। ঝিমলি বলল, আনিস ভাইয়ের বিয়ের বৈরাতি হিসাবে ওরা গেলে আর কাউকে যেতে হবে না। সাবরিনা বলল, তার একটা বিড়াল নাকি বাচ্চা দেবে কিছুদিন পর। আম্মাকে বলেছে, আম্মা, আমার বিড়াল বাচ্চা দেবে, মাছ রান্না করে রাখবে রাতে। আম্মা বলে, পোয়াতি বিড়ালের এত যত্ন, বউকে তো মাথায় তুলে রাখবে এই ছেলে। সবাই হো হো করে হাসতে লাগলো। আনিস এসে জানালা দিয়ে চোখ সরু করে তাকিয়ে বলল, সবাই চলে এসেছে? ঝিমলি বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই। তাসনুভা জানালার বাইরে তাকিয়ে আছে, কানে ইয়ারপিস গুজে। আনিস ড্রাইভারের পাশেই বসল। রায়হান, আশরাফ, আনিস, তৌসিফ আর শাওন সবাই মিলে রাজনৈতিক নানা আলাপ সালাপ শুরু করে দিল। ড্রাইভারও সেখানে যোগ দিল। তাসনুভা মহাবিরক্ত। ইচ্ছে হচ্ছে এদের সব কটাকে গাড়ি থেকে নামিয়ে দিতে। তাজদার আর শাইনা পৌঁছে গেল দুপুর নাগাদ। সাইমন বিচ রিসর্টে চেক ইন করে ফ্রেশ হয়ে নিল দুজন। একটু পরেই দুপুরের খাবারটা খেলো একসাথে। একটু বিশ্রাম নিয়ে সুগন্ধা পয়েন্টে সমুদ্রের ঢেউ দেখতে 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 সে হঠাৎ তাজদারের দিকে তাকালো। বলল, আপনাকে একটা কথা বলি? তাজদার কপাল কুঁচকে তাকালো। বলো।
এখানে কি বাতাসেও নুন থাকে? বলো কি বলবে? এবার তো একদমই বলবো না। তাজদার গর্জালো, পাগল নাকি? বলো কি বলবে? না না। তাজদার কপাল কুঁচকে নাক মুখ শিকিয়ে তুলে তার দিকে চেয়ে রইল। শাইনা মুখ ভার করে এলোমেলো হাঁটতে লাগলো। তাজদার বলল, আচ্ছা চলো ফিরে যাই, আমার মাদার উঠে যাবে। শাইনা জবাব দিল না। তাজদার বলল, কোথায় যাচ্ছ? আশ্চর্য, কি করেছি আমি? মুখ ভার কেন? শাইনা এবার তার দিকে ফিরল। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমরা বিয়ের পর কক্সেস বাজার এসেছিলাম, মনে আছে? মনে থাকবে না কেন? ঐতিহাসিক হানিমুন। কত সহজে বলে দিচ্ছে। শাইনার এবার কেন যেন মন খারাপ পাচ্ছে। সে ওই সময়টা ভুলতে চায়, যাতে প্রতিবার কক্সেস বাজার এলে তার মন খারাপ না হয়। তারা তো সুখে দুঃখে দিন কাটানোর শপথ করেছে। সেই জঘন্য স্মৃতিগুলো সে মনে রাখতে চায় না। তখনকার তাজদার সিদ্দিকীকেও না। কি হলো? আমি ওই দিনগুলো ভুলতে চাই। আমাকে ভালোবাসো? ভুলে যাবে। আমি তো চাই ভালোবাসতে। তাহলে পারছো না কেন? আমার চেহারা খারাপ? বলেই সে শাইনার দিকে ঝুঁকল। শাইনা তার গালে টুপ করে একটা চুমু খেলো। যা শালা, চুমুতেও নুন। তাজদার তার কোমর জড়িয়ে বলল, আরেকটা দাও, চিনির ফিল আসবে। অসম্ভব, ছাড়ুন। তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও এলোমেলো হাঁটতে লাগলো, নেমে যেতে লাগলো সমুদ্রে। এমন তো কথা ছিল না। তাজদার চিৎকার দিয়ে ডাকল, এই এখন কেন পানিতে নামছো? আমার ইচ্ছা। আপনি বেশি কথা বলেন ভাই। হ্যাঁ ভাই, চুপ করেন। মাথা কি গেল নাকি? এই মমতাজ বেগম। চোখ মুছতে মুছতে সমুদ্রে নেমে যেতে লাগলো শাইনা। তাজদার তার পিছু পিছু দৌড়াতে লাগলো। শাইনা, মমতাজ, দাঁড়াও। এই মেয়ে। আরে! শাইনা কিছু দূর নেমে গিয়ে তার দিকে তাকালো। তাজদার দৌড়ে পানির মধ্যে নেমে গিয়ে শক্ত হাতে তার হাত ধরল। তার চোখে থেকে পানি গড়িয়ে পড়েছে। তাজদার বলল, কি হয়েছে তোমার? কিছু না, চোখে নুন পড়েছে। তাজদার আচমকা শব্দ করে হেসে উঠল। শাইনা তার দিকে চেয়ে রইল। তাজদার হাসতে হাসতে বলল, চোখেও নুন? শাইনা দুহাতে পানি ছিটিয়ে তাজদারকে ভেজাতে চাইল, কিন্তু পরক্ষণেই তার ভেতরটা ভেঙে এলো। কান্নার তোড়ে ঝাপসা হয়ে এলো চারপাশ। তাজদার তার অট্টহাসি থামিয়ে মুহূর্তেই শান্ত হলো। শাইনাকে পরম আবেশে টেনে নিল নিজের বুকের খুব কাছে। শাইনার কান্নার বেগ আরও বাড়ল। এখানে সে এসেছিল বুক ভরা আশা নিয়ে। ভেবেছিল খোলা হাওয়ায় মনটা হালকা হবে। কিন্তু প্রকৃতির এই স্পর্শ তার জমানো কষ্টগুলোকে আরও উস্কে দিল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পৃথিবীর সমস্ত শব্দকে ছাপিয়ে নিজের হাহাকার আর আক্ষেপগুলো জানিয়ে দিতে ইচ্ছে করছে। তাজদার তাকে আলতো করে ছেড়ে দিয়ে সরাসরি চোখের দিকে তাকালো। হাঁটুতে হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে বলল, আচ্ছা বেশ, তুমি কাঁদো, সবটুকু উজাড় করে কাঁদো। ভেতরে যা যা পাথরের মতো জমিয়ে রেখেছ সব আজ বের করে দাও। যত জোরে পারো চিৎকার করো। এখানে বাতাসের শব্দ ছাড়া আর কেউ নেই তোমার কথা শোনার। কেউ বিচার করতে আসবে না। করো, চিৎকার করো। শাইনা আর নিজেকে ধরে রাখতে পারল না। এক বুক শূন্যতা নিয়ে সে চিৎকার করে উঠল। চিৎকার করতে লাগল। সেই আর্তনাদ বাতাসের শব্দের সাথে মিশে দূর দিগন্তে মিলিয়ে যেতে লাগল। সে তাজদারকে জোরে ধাক্কা মারতে মারতে বলল, আপনি আমাকে ছোটবেলায় খুব কষ্ট দিয়েছেন। আমি খুব হীনমন্যতায় ভুগতাম তখন। আপনি তার ওপর মরার ওপর খাড়ার ঘা দিতেন। আমার খুব কষ্ট হতো। আর বিয়ের পরেও কষ্ট দিয়েছেন। আপনি আমাকে বুঝতে চাননি। আপনি আমাকে পড়তে পারেননি। আপনি আমাকে জানতে চাননি। আপনি আমাকে পদে পদে কষ্ট দিয়েছেন। স্বামী সংসার নিয়ে দেখা সব স্বপ্ন আপনি ভেঙে চুরে খান খান করে দিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়ল সে। এই কান্না সেই কান্না নয় যে কান্না বিগত দিনগুলোতে নীরবে একা একা কেঁদেছে। এই কান্না উজাড় করে দেওয়া কান্না। বুকের ভেতর জমে থাকা সবটুকু একসাথে বেরিয়ে আসার কান্না। তাজদার শুধু তাকিয়ে রইল, কোনো বাধা দিল না, কোনো প্রশ্ন করল না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত জমে থাকা যত অভিযোগ, যত অভিমান, সব সে চিৎকার করে বলতে লাগল। এলোমেলো কাপা কাপা গলায় চেপে রাখা যন্ত্রণাগুলো, নিজেকে দেওয়া শাস্তিগুলো। সে কতদিন মন খুলে হাসেনি, প্রাণ খুলে কাঁদেনি। কতগুলো দিন মন প্রাণ উজাড় করে কথা বলেনি। তাজদার সিদ্দিকী ঠিক এটুকুই চেয়েছিল। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করেছে যেন তার মনের সব রাগ, ক্ষোভ, দুঃখ একদিন তার সামনেই উগরে বেরিয়ে আসে। আজ সেই দিন। আজ তার সবচেয়ে বড় পাওনার দিন। শাইনা সব অভিযোগ জাহির করার পর বলল, তাই তো আমার ইচ্ছে হয়েছিল আপনাকে শাস্তি দেওয়ার। আমি আপনার কাঁদতে দেখতে চেয়েছি। খুব খুব ঘৃণা করেছি। আপনাকে ভেঙে চুরে খান খান করতে চেয়েছি আমি। আপনাকে ভাঙতেও পেরেছি। তারপর তাজদার তাকে বুকে টেনে নিল। অনেক বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তারপর টুকরোগুলো তোমাকেই কুড়িয়ে নিতে হলো। আমার আল্লাহর ইচ্ছায় এক সুতোয় বেঁধেছি। সেই সুতো তার ইচ্ছেতে নড়বড়ে হয়েছে। আজ তার ইচ্ছেতে মজবুত হয়েছে। আর কেঁদো না। আমরা আবারও এই সমুদ্রে আসব। তুমি চিৎকার করে তোমার সব অভিযোগ জানাবে। আমি আর জীবনেও কাঁদব না। একদম না। ওকে ওকে, চলুন, বাবুকে একা রেখে এসেছি।
শাইনা তার মুখের দিকে তাকালো। তাজদার তার নাকে নাক খসে বলল, আল্লাহকে বলো, আল্লাহ, বরের শয়তানি ছাড়াতে গিয়ে নিজেই শয়তান সেজেছিলাম কিছুদিনের জন্য, মাফ করো। শাইনা তাকে ধাক্কা দিল, তারপর তাকে ছেড়ে ছুড়ে চলে যেতে লাগলো। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। শাইনা যেতে যেতে কিছু দূর গিয়ে থেমে গেল, তারপর ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। আমাকে ডেকেছেন? তাজদার হালকা হেসে মাথা নাড়তে লাগল। হাসবে না কেন? সে কতবার আকুল হয়ে ডাকে। মুমতাজ কোনোদিন শুনতে পায়নি, আজ শুনতে পেল, সে হাসবে না? ডাকেনি শুনেও শাইনা ছুটে এলো, এসে লাফ দিয়ে তার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল। গাল চুম্বন করে বলল, সিনেমার নায়কের মতো ধরে রাখুন। তাজদার তার কথায় হাসল। শাইনা ধমকে বলল, চুপ, হাসবেন না। তাজদার হাসল, এমনকি তার বাম চোখটা আজই প্রথম ভিজেছে। যারা শত দুঃখেও কাঁদতে পারে না, তাদের কি সুখের সময় একটু কাঁদা উচিত না? তারা রিসর্টে ফিরতে ফিরতে বাড়ির সবাই হাজির। তিতলির আনন্দ দেখে কে? তাকে তৌসিফ শক্ত হাতে ধরে রেখেছে। সে সমুদ্র দেখতে চলে যাবে বায়না করছিল। তাজনা তখনও ঘুম। তাকে ঘুমন্ত দেখে তাজদারের প্রাণ ভিড়ে এলো। গালে অজস্র চুম্বন করে বলল, আর কখনো আপনাকে ফেলে কোথাও যাব না আম্মু, প্রমিস, প্রমিস, প্রমিস। শাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সালোয়ার কামিজ পরে। তাজদার কোনো কথা ছাড়াই শাড়ি বের করে দিল। দুঃখিত, আপনাকে শাড়িই পরতে হবে। শাড়ি পরা মানে কষ্টের। তাজদার বলল, আমি পরাতে জানি, লেট মি শো ইউ। বলেই সে শাইনাকে খুব গুছিয়ে শাড়ি পরিয়ে দিল। আঁচলটা কাঁধে তুলে দিতেই শাইনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই ব্যাটা পারে নাকি? তাজদার তার দুগাল আঁকড়ে ধরে ছোট্ট ছোট্ট চুমুতে সারা মুখ ভিজিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। শাইনা বলল, আই ফিল ইউ। যাই ওদের দেখে আসি। রাতে বাতাস একটু কম, তখন সবাই বেরিয়েছে বাচ্চাদের নিয়ে। পূর্ণিমার আলোয় ঝলমল করছে চারপাশ। তৌসিফ, শাওন, আনিস একসাথে ফুটবল খেলছে। ফুটবলটা এনেছে তৌসিফ। রায়হান তাকে বকে যাচ্ছে, এখানে ফুটবল আনার কি দরকার ছিল? সবাই মিলে হাঁটতে হাঁটতে খাওয়া দাওয়া করল। আসার সময় ঝিমলি অনেক চানাচুর, বিস্কুট, চিপস জাতীয় খাবার দাবার এনেছে। শাইনাকে একটু হাসি মুখে দেখে সাবরিনা, ঝিমলি একসাথে বলাবলি করল, মুমতাজ বেগম দেখছি বরের কাছে গিয়ে ফিট অ্যান্ড ফাইন। শাইনা লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, মেজো ভাইয়ার বউয়ের সাথে কথা বলেছি, আমার তো খুব ভালো লাগছে। ভাবি কথা বলেছ? সাবরিনা বলল, হ্যাঁ, মনে হচ্ছে মিশুক হবে। তিতলি এক দৌড়ে একা একা বসে সমুদ্রের দিকে চেয়ে থাকা তাসনুভার সামনে গিয়ে বসল। চিপস বাড়িয়ে দিয়ে বলল, আপু খাবে? তাসনুভা দুই পাশে মাথা নাড়ল। তিতলি বলল, একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। তাসনুভাই প্রথম তার দুষ্টুমি দেখে হাসল। 2, 3, 4, 5, 600,000 মিলিয়ন বিলিয়ন বলে সে লাফাতে লাফাতে চলে গেল। চিৎকার করতে লাগলো, গোল গোল গোল। তৌসিফ এসে তাসনুভাকে বলল, কিরে, একা একা বসে আছিস কেন? কিছু খাবি? না। বাহ, ভাবিদের কাছে যা। পরক্ষণেই তৌসিফ দেখল সবাই জোড়া জোড়া হাঁটছে ছেলে মেয়ে নিয়ে। তৌসিফ হেসে বলল, একটা বিয়ে করে ফেল, আমিও ইউকে চলে যাব কিছুদিন পর, কখন আসতে পারবো জানি না, আমি তোর বিয়েটা দেখে যেতে পারবো। তাসনুভা জবাব দিল না। তৌসিফ তার চুল ঘেটে দিয়ে চলে যেতে যেতে আনিসের উদ্দেশ্যে বলল, আনিস ভাই, ইটস নট ফেয়ার, এইবার বল ছাড়েন। শাওন রেগে মেগে বলল, না, ও খেলুক একা একা। আনিস পায়ে ঠেলে বলটা তার দিকে পাঠিয়ে দিয়ে বলল, আচ্ছা নে। তৌসিফ তার দিকে পানির বোতল ছুড়ে দিল। আনিস বোতলটা খপ করে ধরে ছিপি খুলে কুলকুচি খুলল। তারপর পানি খেতে খেতে বালির উপর এসে বসল ধপ করে। কয়েক হাত দূরে তাসনুভা, হাওয়ায় তার চুল উঠছে। আনিস সামনে তাকিয়ে চুপচাপ বসে রইল। ওইদিকে শাইনা, ঝিমলি, সাবরিনা একসাথে আনিসের বউয়ের হোয়াটসঅ্যাপে পাঠানো ভয়েস শুনে নিজেরাও ভয়েস দিয়ে কথাবার্তা বলছে। তাসনুভা দু হাতে নিজের দু বাহু ঢেকে শীত নিবারণের চেষ্টা করতে করতে আনিসের দিকে তাকালো। চাঁদের আলো তখন সবটুকু যেন আনিসের মুখে। তাসনুভার বলতে ইচ্ছে হলো, আনিস ভাই, আপনার একটা ছবি তুলি। কিন্তু সে বলতে পারল না। সে কখনোই বলতে পারবে না। কিছু কথা কাউকে কখনো বলা যায় না। কিছু ইচ্ছে জন্মায় শুধুই নিজের ভেতর বেঁচে থাকার জন্য। হঠাৎই সে উঠে দাঁড়ালো। তারপর রিসর্টের দিকে চলে যেতে লাগলো। নুভা চলে যাচ্ছে কেন? সবাই একসাথে তাকালো তাসনুভার দিকে। ঝিমলি আনিসের দিকে চট করে তাকালো। আনিস সামনের সমুদ্রের দিকে চেয়ে আছে। আনিস ভাই ফিরে তাকালো না কেন? তাহলে কি নুভা চলে যাওয়ার কারণটা উনিই সবচেয়ে বেশি জানেন? সমুদ্রের নোনা জলের উপর সাদা একখণ্ড মেঘের মতো ভাসছে একটা দেহ, ঠিক যেন একটা দানাকাটা সাদা পরি। চারপাশের ভিড় আর কোলাহল ঠেলে আনিস উন্মাদের মতো সামনে এগিয়ে গেল। দেখল তাজদার, রায়হান, আশরাফ আর তৌসিফ পাথর হয়ে গেছে। তাদের সবার মুখ ফ্যাকাশে, রক্তশূন্য। তিতলি হাউমাউ করে কাঁদছে, তাকে ধরে রেখেছে ঝিমলি। হইচই আর সমুদ্রের গর্জনে চারপাশ মুখর, কিন্তু আনিসের কানে সব শব্দ ভোঁটা হয়ে আসছে। সে মুড়িয়া হয়ে লোকজনকে কনুই দিয়ে সরিয়ে আরও সামনে এগিয়ে গেল। ঠিক তখনই দৃশ্যটা ওর চোখের মনি স্থির করে দিল। নোনা জলের ঢেউয়ে দুলছে তাসনুভার নিথর দেহটা।
তার শ্রবণ শক্তি মুহূর্তেই লোপ পেল। চারপাশের আর্তনাদ, সমুদ্রের গর্জন কিছুই তার কানে পৌঁছল না। শুধু স্মৃতির গভীর থেকে একটা চেনা কণ্ঠস্বর ক্রমাগত মস্তিষ্কে ধাক্কা দিতে লাগল। আনিস ভাই, আমার একটা ছবি তুলে দিন।